লেকচার নাম্বার 9 2 এ দেখো এখানে বলছে এ এর মান কত হলে এই তিনটা বিন্দুদ্বয় সমরেখ হবে। তো এখানে তিনটা বিন্দু দিছে, এই তিনটা বিন্দুদ্বয় সমরেখ হবে। তো সমরেখ মানে কি, একটা সরলরেখা ধরো। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা খেয়াল করি। এটা সাপোজ ধরে নাও আমাদের তিনটা বিন্দু এরকম পয়েন্টে আছে, এরকম একটা পয়েন্টে আছে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এখন তিনটা বিন্দুই কিন্তু সমান একটা রেখার উপরে নেই, আলাদা আলাদা তিনটা রেখার উপরে আছে। এবার এটা সমরেখ বলতে কি বোঝায়, যদি এই এ বিন্দুটাকে আরো কাছে এনে একদম আরো ক্ষুদ্র করতাম, অর্থাৎ এখনো কিন্তু তিনটা বিন্দু সমরেখ হয় নাই। সমরেখ কখন হবে, যখন এই তিনটা বিন্দুই, তিনটা পয়েন্টই একটা সরলরেখার উপর থাকবে। তার মানে এই বিন্দুটাকে যদি আমরা আরো একটু নিচের দিকে নিই তাহলে কি হবে দেখো। এবার এই বিন্দুটাকে আরো নিচের দিকে নিলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এবার দেখো এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে একটা কিন্তু ক্ষেত্রফল দেখা যাচ্ছে, একটা ত্রিভুজ গঠন করছে, একটা ক্ষেত্রফল আছে। দ্বিতীয় ক্ষেত্রে এই বিন্দুটাকে যেহেতু একটু নিচে নামানো হয়েছে, এর ক্ষেত্রফলটা আরও কিছুটা ক্ষুদ্র হয়ে গেছে। এবং 3 নম্বর ক্ষেত্রে এখানে বিন্দুটা একদম একই সরলরেখার উপর অবস্থিত, তাই এখানে ক্ষেত্রফল কত আসবে, এরিয়া আসবে 0। তার মানে তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তার মানে ওই তিনটা বিন্দু দ্বারা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, একটা ত্রিভুজ ধরে নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রফলের মান আসবে 0। তাহলে এটাকে সমাধান করা যাক। আচ্ছা, বাকিটুকু এখন মিশে দিলাম। তাহলে এখন যেই তিনটা বিন্দু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই তিনটা বিন্দু আমাদের দেখাতে হবে সমরেখ। তার মানে আমাদের কি করতে হবে, যে এই তিনটা বিন্দু নিয়ে একটা নির্ণায়ক গঠন করতে হবে, এবং সেই নির্ণায়কের মান 0 মানে 0 যদি আসে তাহলে সমরেখ, আর যদি 0 না আসে তাহলে সমরেখও না। তাহলে এই তিনটা বিন্দু নিয়ে এখন আমরা একটা নির্ণায়ক গঠন করব। আচ্ছা, তার আগে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যায়। ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি আমরা হচ্ছে হাফ ইন্টু পরম মান, কার, নির্ণায়কের, ডিটারমিনেন্টের পরম মান। এখন ডিটারমিনেন্টটা কীভাবে নির্ণয় করা হয়, মানে গঠন করা হয়, সেটা যদি দেখি তাহলে এখন খেয়াল করো, ক্ষেত্রফলটাকে 0 হতে হবে। তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু 0, এ পাশে থাকবে তাহলে কি হাফ, এটা হচ্ছে পরম মান, এখানে থাকবে ডিটারমিনেন্ট, এখানে থাকবে পরম মান। তার মানে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 আসবে। ফাইনালি ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 আসতে হবে, এবং 0 যদি আসে তবেই সমরেখ হবে, তবেই বিন্দুত্রয় সমরেখ হবে। তাহলে সেই অনুযায়ী আমরা এখন ডিটারমিনেন্টটা গঠন করি। আচ্ছা, তিনটা বিন্দু কি দেওয়া আছে এখানে, এ, তারপরে 2 মাইনাস 2a, এরপরে পরবর্তী বিন্দুটা হচ্ছে 1 মাইনাস a, এখানে থাকবে 2a, তার পরবর্তী বিন্দু -4 মাইনাস a, -4 মাইনাস a, এরপরে আছে হলো 6 মাইনাস 2a, 6 মাইনাস 2a, আর এই পাশ দিয়ে এই কলাম বরাবর 1 থাকবে। এখন এটাকে যদি আমরা প্রথম সারি বরাবর ভেঙে দেই, বিস্তৃত করে দেই, তাহলে কি আসবে দেখি, a ইন্টু, আচ্ছা ডিটারমিনেন্টের মান কত আসতে হবে, ডিটারমিনেন্টের মান আসতে হবে 0। যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে না, এটা সমরেখ। তাহলে এখন দেখো a ইন্টু কী করতে হবে, এখন আমাদের এই 2 এর সাথে 1 গুণ, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2a, এরপরে মাইনাস 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে -6 প্লাস 2a, পরবর্তীতে একটা মাইনাস নিতে হবে, অর্থাৎ এই যে এলিমেন্টটা আছে এটার সামনে নিতে হবে মাইনাস। যদি মাইনাস নিই তাহলে কি হবে, +2a -2, এটার সাথে গুণ আকারে থাকবে কি, এটার সাথে গুণ আকারে থাকবে, এই দুটা যদি গুণ করি তাহলে 1 মাইনাস a, আমি লিখলাম সরাসরি 1 মাইনাস a, 1 মাইনাস a, আর এটা যদি করি তাহলে -4 যেটা সেটা হবে +4, কারণ সামনে একটা মাইনাস থাকবে, আর এখানে হবে +a, তার পরবর্তী পার্ট প্লাস। এবার যদি 1 এর জন্য করি
তাহলে ওয়ান ওয়ান ইন্টু কী হবে এই দুটা গুণ মাইনাস এই দুটার গুণফল। তাহলে এখানে লিখি ওয়ান মাইনাস এ ইন্টু সিক্স মাইনাস টু এ, সিক্স মাইনাস টু এ। এখান থেকে বিয়োগ যাবে কি, এখান থেকে মাইনাস হবে টু এ ইন্টু মাইনাস ফোর মাইনাস এ। আচ্ছা পরবর্তী লাইন দেখো, তো এখানে এ ইন্টু টু এ আর টু এ ফোর এ মাইনাস ফোর এ মাইনাস সিক্স, ওকে, প্লাস এই পরের পার্টটায় দেখো মাইনাসে প্লাসে কাটা গেল, তাহলে চার আর এক পাঁচ, পাঁচটা এর সাথে গুণ হবে, যদি গুণ করে দেই তাহলে পাঁচ দুগুণ দশ এ মাইনাস পাঁচ দুগুণ দশ প্লাস পরবর্তী পার্ট। এবার এইটুকু যদি ক্যালকুলেশন করি, প্রথমে ওয়ান দিয়ে এটা গুণ করে দেই। আচ্ছা ওয়ান দিয়ে গুণ করলে এখানে সিক্স মাইনাস একটা ব্র্যাকেট দিলাম, সিক্স মাইনাস কত হবে সিক্স এ, আচ্ছা সরি ভুল করছি, যদি ওয়ান দিয়ে গুণ করে দেই তাহলে হবে ওকে ওকে একটু আমরা একটা কাজ করি, প্রথমে এই সিক্স দিয়ে এটাকে গুণ দেবো, তারপর টু এ দিয়ে এই পুরোটাকে গুণ দেবো। যদি সিক্স দিয়ে গুণ দেই তাহলে হবে সিক্স মাইনাস সিক্স এ, সিক্স মাইনাস সিক্স এ। আচ্ছা সিক্স মাইনাস সিক্স এ, এরপরে মাইনাস টু দিয়ে যদি গুণ দিই মাইনাস টু এ, তাহলে মাইনাস টু এ প্রথমে থাকবে, তারপর মাইনাস মাইনাসে প্লাস টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার, ওকে, মাইনাস, আর এবার যদি এখানে গুণ করে দিই দেখো মাইনাস ফোর দিয়ে গুণ করলে কত হবে, আচ্ছা সবগুলো মাইনাস, তো এখানে মাইনাস নিলাম, মাইনাসটা কমন নিলাম, তাহলে টু এ মাইনাস এইট এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার। আচ্ছা কোথাও ভুল হয়নি তো, তাই না? মাইনাসটাকে কমন নিচ্ছি যেহেতু, তাহলে প্লাস টু এ মাইনাস এইট এ আর হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার, মাইনাস টু এ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখন বাকি ক্যালকুলেশন। এখানে কত আসবে দেখো, এখানে আসবে হলো ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ, মাইনাস সিক্স এ প্লাস এখানে যেটা আছে রেখে দেবো টেন এ মাইনাস টেন। তারপর পরবর্তী লাইন, এখানে সিক্স এ মাইনাস সিক্স আর মাইনাস টু এ কত হবে মাইনাস এইট এ, আর প্রথমে লিখি টু এ স্কোয়ার, তারপর মাইনাস এইট এ প্লাস একটা সিক্স, এরপরে মাইনাসটাকে যদি তুলে দেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস এইট এ, এরপরে প্লাস টু এ স্কোয়ার। এখন খেয়াল করো মাইনাস এইটে প্লাস এইটে কাটা, এরপরে হলো আর কত কাটা যাবে আর কত, আচ্ছা এখন প্রথম থেকে হিসাব করি, তাহলে এখানে আছে ফোর এ স্কোয়ার, এখানে আছে ফোর এ স্কোয়ার, এখানে আছে টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার, তার মানে টোটাল কত হবে এইট এ স্কোয়ার, এইট এ স্কোয়ার। আচ্ছা এখানে একটু খেয়াল করি কোশ্চেনটা কি ছিল, ও আচ্ছা এখানে একটু আমি ভুল বলছিলাম যে এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে, এটা জানতে চাইছে। তো এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে, তার মানে ডিটারমিনেন্টের মান জিরো হতে হবে, তখনই তো সমরেখ হয়, এই যেখানে শর্ত। তো আমরা এখন কি করছি ডিটারমিনেন্টটা নির্ণয় করে নিছি, তাহলে এখানে ডিটারমিনেন্টের জায়গায় এখানে শুধু আমরা জিরো বসাবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে আমরা জিরো বসাবো, ওকে জিরো বসালাম, ডিটারমিনেন্ট এটার ভ্যালু কত আসতে হবে জিরো, ডিটারমিনেন্টের ভ্যালু আসতে হবে জিরো, ওকে। এখন দেখো এইট এ স্কোয়ার, এরপরে আমরা এ কাউন্ট করব, এখানে আছে মাইনাস সিক্স এ, এখানে আছে টেন এ, সিক্স এ আর টেন এ, এই দুটো আছে তাই না? আচ্ছা এগুলো একটু লাল কালিতে মার্ক করে নেই, তাহলে আর ক্যালকুলেশনটা সহজ হবে। আচ্ছা সিক্স এ আর টেন এ তাই না, তাহলে মাইনাস সিক্স এ আর মাইনাস প্লাস টেন এ, তাহলে টোটাল কত থাকে ফোর এ থাকে, তাহলে এখানে দেব হচ্ছে প্লাস ফোর এ, প্লাস ফোর এ। তার পরবর্তী লাইন, এখানে আছে মাইনাস দশ আর এখানে আছে প্লাস সিক্স, তাহলে কত থাকবে মাইনাস ফোর থাকবে, ওকে এখানে থাকবে হচ্ছে মাইনাস ফোর। এখন এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে,
তাহলে এখানে 0 থাকলো। যদি আমরা 4 কমন নিই তাহলে কি থাকবে দেখো, 4 কমন নিলে এখানে থাকবে 2a² প্লাস এখানে থাকবে হচ্ছে একটা a মাইনাস এখানে থাকবে হচ্ছে 1। ওকে, পরবর্তী লাইন এটাকে একটু আলাদা করে লিখি। 2a², এটাকে মিডল টার্ম করা যায় কিনা দেখো। তাহলে এই দুটা যদি গুণ করি, এই 2 আর এই -1, তাহলে কত আসে? -2 আসে। এবার এটাকে যদি আমরা লিখি 1 তাই না? না, এটাকে আচ্ছা, এটা মিডল টার্ম করা যাবে না, এটা হচ্ছে আমরা অন্যভাবে করব একদম। এই যে সূত্র যেটা আছে সেটা দিয়ে করব। রুটের যে রুট নির্ণয়ের যে সূত্রটা আছে সেটার সাহায্যে এর ভ্যালুটা নির্ণয় করব। ইকুয়াল টু 0, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে x ইকুয়াল টু কী হবে দেখো, -b, তারপর প্লাস মাইনাস b² - 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা এখানে বসাও। বসানোর পর দেখো তোমার এখান থেকে এর ভ্যালুটা কত আসে। এর ভ্যালু যেটা আসবে এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এইটুক তোমরা করে নিবা, আমি ক্যালকুলেশন করলাম না। করার পর কেতাব স্যারের বই থেকে অ্যান্সারটা মিলাবা সঠিক হয় কিনা। বি নাম্বার, একটি ত্রিভুজের শীর্ষ। আচ্ছা, এখানে এই ম্যাথটাকে আরেকটু সহজ করে দেই। যে এখানে দেখো বিন্দুত্বয় সমরেখ কখন হবে? যখন একটা সরলরেখার পর অবস্থান করবে এই তিনটা বিন্দু। এখন এই তিনটা বিন্দু যদি একটা সরলরেখার পর অবস্থান করে, তার মানে কি হবে? এটা ই নাম্বার চ্যাপ্টারটা করার পর করা উচিত। তো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ঢাল হবে, অর্থাৎ এই দুইটা পয়েন্টের ঢাল সেটা হচ্ছে m1, আবার এই দুইটা পয়েন্টের ঢাল সেটা হচ্ছে m2। এই m1 আর m2 ঢাল যদি সমান হয় তখনই কিনা এরা একই সরলরেখার উপর অবস্থান করে। তো এইভাবে ঢাল সমান ধরেও তোমরা এর মান নির্ণয় করতে পারো, এবং সেটা হচ্ছে বেশি সহজ। আচ্ছা, সেইভাবেই করে দেখ। আচ্ছা, এইভাবেও তোমরা ট্রাই করো, আমি আর করলাম না। পরবর্তী ম্যাথ, বি নাম্বার, একটি ত্রিভুজের শীর্ষত্রয় তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। তো এটার ক্ষেত্রফল দেওয়া আছে 9 বর্গ একক। এখন দেখাতে হবে 9 বর্গ একক যদি হয় ক্ষেত্রফল, তাহলে এই দুটো টার্ম দেখাতে হবে। তো আমরা যেটা জানি ক্ষেত্রফল সমান কি, ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা পয়েন্ট দেওয়া আছে। তো এরিয়া, এরিয়া ইকুয়াল টু হাফ মডুলাস অফ ডিটারমিনেন্টের মান। অর্থাৎ ডিটারমিনেন্ট বলতে কি, এটা একবারে লিখি আমরা। আচ্ছা, প্রথমে নির্ণয় করব। এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই 2 4 -3 3 1 1 1। তো এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে এখানে। এরিয়ার মান কত দেওয়া আছে? 9 বর্গ একক। তাহলে পরবর্তী লাইন এখানে লিখলাম হচ্ছে 9, আর এ পাশ থেকে 2 যদি উঠে আসে এখানে, তাহলে 9 গুণন 2। আর এই নির্ণায়কটাকে যদি ভাঙাই দিই তাহলে কত আসবে? প্রথমে এক্স নিলাম, এক্সের সাথে গুণ অবস্থায় থাকবে 4 - 3, তার মানে 1। ওকে, লিখলাম না। অর্থাৎ 4 একে 4, সেখান থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকবে? এখানে 1, যার মানে এক্স। এরপর -y নিব, -y। এবার দেখো -y এর সাথে কত গুণ হবে? 2 একে 2, সেখান থেকে -3টা বিয়োগ হয়ে যাবে, তার মানে 2 -3 বিয়োগ হওয়া মানে কি? +3 যোগ হওয়া, 2 + 3। তার পরবর্তী লাইন সেটা হচ্ছে +1। এটা যদি করি 2 আর 3 কত হবে? 3 2 6। ওকে, 6। এবার 6 থেকে বিয়োগ করে দিব -12। -12 বিয়োগ করা মানে কি? +12 যোগ করা, +12। এখন দেখো এটা হচ্ছে ক্ষেত্রফলের মান, কিন্তু এই মানটা তো পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, কিন্তু ক্ষেত্রফল সর্বদাই পজিটিভ। এই কারণে আমরা কি করব? এখানে একটা মডুলাস দিয়ে নেব। এই মডুলাস দিয়ে নিলাম। ওকে, তার পরবর্তী লাইন এখানে হবে 9 2 18 ইকুয়াল, এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, এক্স মাইনাস 5y প্লাস হবে এখানে 12 আর 6 18। ওকে, এখন দেখো যদি এই মডুলাস থেকে তুলে দেই তখন কি হবে? এই 18-র সামনে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা মডুলাস থেকে তুলে দেব এক্স মাইনাস 5y প্লাস 18 ইকুয়াল টু +-18। এখন যদি একবার প্লাস হয় তাহলে কি হবে? মাইনাস হয় তাহলে কি হবে? এই দুটো আমরা বের করব। তাহলে প্রথমে প্লাস নিয়ে কাজ করি। এক্স মাইনাস 5y প্লাস 18 ইকুয়াল টু 18। এটা একটা, আর একটা কি হবে? এক্স মাইনাস
5y প্লাস 18 ইকুয়াল টু -18, এই দুটো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো +18 আর -18 কাটা, সরি দুই পাশে প্লাস আছে, এটা এই পাশে আনলে 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে x মাইনাস 5y ইকুয়াল 0, আর পরবর্তী লাইন এটা যেটা হবে x মাইনাস 5y, এই -18 এই পাশে আসলে কত হবে +36 ইকুয়াল টু 0। তো এটাই কিন্তু প্রমাণে দেখতে চাইছিল, একটু মিলাই। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে প্রুফ। তো এখানে যে বিষয়টা হয় দেখো, ক্ষেত্রফলে এই যে নির্ণায়কটা আমরা এটা বের করে দিলাম। এখন ক্ষেত্রফল যেহেতু পজিটিভ, তার মানে কি এই হাফ এটা একটা কনস্ট্যান্ট, এটা তো অবশ্যই পজিটিভ, তার মানে ক্ষেত্রফল পজিটিভ হলে এই অংশটুকু অবশ্যই পজিটিভ হতে হবে। এই কারণে আমরা এটাকে নির্ণায়কে ভেঙে দেওয়ার পর নতুন করে আবার একটা পরম মান নিয়ে নিই, মানে এই ভ্যালুটা সর্বদাই পজিটিভ আসবে। সেখান থেকে এই দুটো লাইন প্রুফ করতে পারবো। আচ্ছা, তার পরবর্তী আরেকটি ম্যাথ, যে ABCD আয়তের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে এবং একই সাথে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো ম্যাথটা একদম ইজি, এটা আগেই করছো এরকম টাইপের ম্যাথ। আচ্ছা, তারপরে একবার করি আমি। তো ধরো এখানে বলে দিয়েছে যে আয়তক্ষেত্র একটা পয়েন্ট, এটা নিলাম হচ্ছে আমরা এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা পয়েন্ট এখানে নিলাম হচ্ছে বি বিন্দু স্থানাঙ্কও দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, কিন্তু দেওয়া নেই কি ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুটা, এটা যদি আয়তক্ষেত্র হয় ডি বিন্দু কোথায় হবে, অবশ্যই এই যে এইখানটায় ডি বিন্দু হবে, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। তো ডি এর স্থানাঙ্ক কত এটা আমরা জানি না, তো এটা আমরা স্থানাঙ্ক ধরে নিলাম XY, আর বাকি স্থানাঙ্ক যেগুলো জানি সেগুলো বসাই এখানে। এর স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,2। পরীক্ষার খাতায় এই চিত্রগুলো আর্ট না করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু বোঝার সুবিধার্থে আর্ট করতে পারো। 2,-1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,-3। এখন বিন্দুগুলোকে যদি যোগ করে দেই, এ বিন্দু বি বিন্দু যোগ করলাম, আচ্ছা একটু এ আর বি বিন্দুকে যোগ করছি, ওকে। আর একটা আচ্ছা, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তো এই আয়তক্ষেত্রের 3টা বিন্দু জানা আছে ABC, বাকি বিন্দুটা বের করতে বলছে। প্রসেসটা আমি শুধু বলে দিচ্ছি। আমি দেখো যদি একটা কাজ করি, এই কর্ণটাকে যোগ করে দেই, এই সি আর হচ্ছে এই কর্ণটাকে যোগ করলাম। এখন এটা একটা ত্রিভুজ হলো, এটা একটা ত্রিভুজ গঠন করছে। তো আমরা পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় না করতে পারলেও এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবো, কারণ কি 3টা বিন্দু দেয়া আছে এবং আমাদের দরকার কি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তো ত্রিভুজের এই অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি, তার এই ক্ষেত্রফলটাকে আমরা নির্ণয় করার পর 2 দ্বারা গুণ দিলে কিন্তু পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন দরকার হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, এটাও কিন্তু আমরা আগেই করছি। তো প্রসেসটা কি এটা একটু বলে দিই আমি বাকি কর্ণটাকেও যোগ করলাম। এখন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যে এই যে কর্ণটা আছে, এই কর্ণের ছেদবিন্দু এটা করে কি এই কর্ণটাকে সমান 2 ভাগে ভাগ করে, এই কর্ণটাকেও সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এই বিন্দুটাকে যদি জি বলে দেই, এই বিন্দুটার স্থানাঙ্ক নাম দিলাম হচ্ছে জি। এই জি বিন্দু কি করে উভয় কর্ণকে সমান ভাগে ভাগ করে দেয়। তার মানে তাহলে দেখো খেয়াল করো যে এই দুটা বিন্দুর মধ্যবিন্দু কি এই পয়েন্ট জি, তাহলে জি এর স্থানাঙ্ক বের করতে পারবো কিভাবে, দুইটা যোগ করব 8 আর 3 11, তাহলে 11/2। একইভাবে ওয়াই স্থানাঙ্ক যদি বের করি, -3 আর 2 কত হবে -1/2। এবার দেখো এই দুটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আবার হচ্ছে জি, তাহলে জি মানে হলো এই ডি এর স্থানাঙ্ক এইভাবে বের করা যায়। কিভাবে আমরা জি এর স্থানাঙ্ক বের করতে পারবো এইভাবে, এটা তো বের করা আছে, এটা লিখে দিই 11/2, -1/2। তো এটা সমান লেখা যায় কি দেখো, নিচে লেখা যাবে হচ্ছে 2, আর উপরে এই দুটা যোগ, তার মানে হবে x+2/2, আর এই পাশে থাকবে y-1/2। এখান থেকে x আর y এর মান আমরা বের করে নেব, কারণ ডি এর স্থানাঙ্ক এটা আমরা ধরছি কত x, y।
তাহলে এটা হচ্ছে ভুজ, জি বিন্দুর ভুজ, আর এটা হচ্ছে জি বিন্দুর ভুজ যেটা আমরা নির্ণয় করছি। এখন যদি দুইটা সমান লিখি, 11/2 ইকুয়াল টু, এখানেও 2, এখানে থাকবে এক্স প্লাস 2, 2 কাটা যাবে, তাহলে এক্সের ভ্যালু কত আসবে, 11 - 2 ইকুয়াল টু 9। আর এটা যদি করি, -1/2 ইকুয়াল টু y-1/2, 2 কাটা গেল, তাহলে y-1 ইকুয়াল টু -1, অতএব y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে 0, তার মানে 9,0, এটা হবে স্থানাঙ্ক। আচ্ছা, এই তো স্থানাঙ্কটা এখানে মিলে গেছে 9,0। আর ক্ষেত্রফলটা নির্ণয় করবা, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করবা, কারণ 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবং সেটাকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 20 বর্গ পাবা। 5 নাম্বার একটি অঙ্ক। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে বোর্ড পরীক্ষার জন্য না। দেখো এখানে বলছে যে দেখাও যে সি বিন্দু এবং ডি বিন্দু, বিন্দু দুইটি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখার একই পার্শ্বে অবস্থিত। তার মানে এ বি রেখার কোন পাশে মূলবিন্দু অবস্থিত, পরবর্তী কোশ্চেন। তাহলে প্রথমে আমাদের দেখাতে হবে যে এ আর বি এই দুইটা বিন্দুকে যদি আমরা একটা সরলরেখার উপরস্থ কোনো বিন্দু ধরি, তাহলে সি এবং ডি এই বিন্দু দুইটি একই পার্শ্বে অবস্থিত। বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই যে একটা সরলরেখা নিলাম, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তো এ পয়েন্টের স্থানাঙ্কটা দিয়ে দিছে আমাদের, কত দেওয়া আছে, -3,1। আর বি পয়েন্টের স্থানাঙ্ক কত দেওয়া আছে, সেটা হলো 1,-1। এখন যেটা জিজ্ঞেস করছে যে এই সি এবং ডি বিন্দু দুইটি এই এ বি রেখার একই পাশে অবস্থিত। তার মানে হয় এই উপরের পাশে থাকবে দুইটা বিন্দুই সি এবং ডি, আর না হলে নিচের পাশে থাকবে। এটা আমাদের প্রুফ করে দেখাতে বলছে। তো কিভাবে আমরা এটা প্রুফ করব? আচ্ছা দেখো, এই বিষয়টা জানার জন্য যে যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা একটু খেয়াল করি। এখানে ধরো এটা একটা সরলরেখা, এটা হচ্ছে এ রেখা, এটা হচ্ছে বি রেখা। তো এখানে কোনো একটা রেখা থাকলো সেটা হলো সি, আর এখানে কোনো একটা রেখা থাকলো সেটা হচ্ছে ডি। এবার দেখো দুইটা কিন্তু বিপরীত পাশে। আমরা যদি এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নিয়ে ঘড়ি কাটার বিপরীত দিকে যাই, অর্থাৎ আমরা যদি এ বিন্দু থেকে স্টার্ট করি নির্ণায়কের ক্ষেত্রে, অর্থাৎ শুরুতে ধরো আমরা এ বিন্দু স্থানাঙ্কটা এখানে বসালাম, দুইটা স্থানাঙ্ক, আর এই পাশে 1 বসাবো। এরপরে বি বিন্দু স্থানাঙ্ক বসালাম, তারপর এখানে 1, এরপরে ডি বিন্দু স্থানাঙ্ক বসালাম, তারপরে 1। এখন এই নির্ণায়কের মান কত আসবে, অর্থাৎ এ বি ডি, এ বিন্দু থেকে শুরু করা হচ্ছে, বি বিন্দুতে গেছে, তারপর ডি বিন্দুতে চলে আসছে। এভাবেই তো আমরা বসাইছি, প্রথমে এ, এখানটাই খেয়াল করো, প্রথমে এ, তারপরে বি, তারপরে ডি। তো এখানে কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘুরছি, বিন্দুগুলোকে আমরা ক্লকওয়াইজ নিছি। তাহলে কি হবে, এই যে নির্ণায়কের মানটা এটা কত আসবে, এই নির্ণায়কের মানটা আসবে নেগেটিভ। এই নির্ণায়কের মানটা আসবে কত, নেগেটিভ, ক্লকওয়াইজ আসলে। আর উপরের ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে এ বিন্দু বসালাম, তারপরে বি বিন্দু বসালাম, তারপর যদি সি বিন্দু বসাই, তখন প্রথমে এ বিন্দু, সেখান থেকে বি বিন্দু, তারপর ডি বিন্দু, সি বিন্দু। তো এবার কিন্তু ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ ঘুরলে সেই নির্ণায়কের মান আসে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে যদি বিন্দুগুলো সাজাইস তাহলে আসবে নেগেটিভ। এখন সাপোজ এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে, তো আমরা যদি ডি বিন্দু নিচে হয়, সি বিন্দু নিচে হয়, তার মানে দুইটা ক্ষেত্রেই নির্ণায়ক যদি আমরা এইভাবে নিই, সাপোজ দুইটা বিন্দুই ধরো এই যে নিচে আছে, এ বি রেখার নিচ পাশে আছে, তখন আমাদের দুইটাই কি আসবে, এই যে তখন প্রথমে এতে যেতে হবে, তারপর বি, এ বি, তারপর নিচের দিকে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরলো, তখন নির্ণায়কের ভ্যালু দুই ক্ষেত্রেই নেগেটিভ আসবে। আর যখন উপরে থাকবে দুইটাই, তখন এই ক্ষেত্রেও পজিটিভ, এই ক্ষেত্রেও ক্লকওয়াইজ, মানে দুই ক্ষেত্রেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা লাগতেছে, তখন উভয় ক্ষেত্রে কি আসবে, এটা আসবে পজিটিভ। তার মানে আমরা বলতে পারবো যে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, দেখো যে আমরা এ, বি এবং সি বিন্দুর সাহায্যে যদি একটা নির্ণায়ক গঠন করি এবং সেই নির্ণায়কের মান যদি আসে পজিটিভ, এবং পরবর্তীতে এ, বি, ডি এর মান ডি নিয়ে নির্ণয় করলাম, সেটাও যদি পজিটিভ আসে, তখন দুইটা একই পাশে। আবার যদি এই দুইটা নেগেটিভ আসে, তখনও দুইটা একই পাশে। কিন্তু যদি একটা পজিটিভ আসে, একটা নেগেটিভ আসে, তখন কি হলো, তার মানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সেটা হলো পজিটিভ, আর যেটা ক্লকওয়াইজ সেটা আসবে নেগেটিভ, তখন দুইটা বিন্দু দুই পাশে থাকবে। আচ্ছা, এখন একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক, তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। তো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, আর একটা বিন্দু এটা নিলাম হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দু ধরো এই পাশে আছে, সি
সি বিন্দু কত -2, -1। একইভাবে ডি বিন্দু, এরা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, যে কোনো জায়গাতে থাকতে পারে, আমরা জানি না কই আছে। আচ্ছা, ধরেই নিলাম যেটা বিপরীত পাশে আছে, ডি বিন্দুটাকে বিপরীত পাশে নিলাম, সি বিন্দু উপরে সরলরেখার উপরের পাশে, আর ডি বিন্দুটা তার বিপরীত পাশে, সেটা হলো 5, -4। কিন্তু আমাদের কোশ্চেনে যেটা বলছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখা একই পাশে অবস্থিত, তার মানে এই ওরা কোশ্চেনে বলছে যে এই সি বিন্দু আর ডি বিন্দু দুটাই এই যে হয় উপরের পাশে থাকবে, আর না হলে দুইটাই নিচের পাশে থাকবে। কিন্তু আমি কি করছি, আমি করছি হচ্ছে সি বিন্দুটাকে এক পাশে নিছি, ডি বিন্দুটাকে এক পাশে নিছি। আমরা দুইটা নিয়েই নির্ণয় গঠন করে দেখবো যে আসলে কি হয়। তাহলে চলো দেখি এখন। দেখো নির্ণায়ক, ডিটারমিনেন্ট, এই নির্ণায়কটা যদি লিখি, প্রথমে আমরা নির্ণয় করব এ বি সি বিন্দুর জন্য, এ বি, এ কমা বি কমা সি এর জন্য, এ বি সি এর জন্য। তো প্রথমে অবশ্যই এ তারপরে বি, এই দুটো ফিক্সড, তার মানে প্রথম লাইনে এর বিন্দুগুলো বসাবা, দ্বিতীয় লাইনে বির বিন্দুগুলো বসাবা, উভয় ক্ষেত্রে। ওকে, বসাই। একটা দেখো শুরু থেকে, তাহলে বুঝতে পারবা। -3, তারপর হচ্ছে 1, এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক কোনটা, এই যে 1, -1, 1, 1, এরপরে আমি কি করলাম, এ বি সি বিন্দু জন্য নিছি, তাহলে এই যে সি বিন্দু সি বিন্দুটা এখানে বসবে, এখানে বসবে সি বিন্দুটা। তো কত হলো, -2, -1। আমরা কিন্তু ধরে নিছি যে এই সি বিন্দুটা এ বি সরলরেখার উপর পাশে অবস্থিত, আমরা জানি না, এটা কিন্তু নিচ পাশে অবস্থিত হতে পারে। তো এটা কীভাবে বুঝবো যে আসলে কোন পাশে অবস্থিত, এটা আমরা দেখবো অবশ্যই। এ পাশে দেবো হচ্ছে 1, এই নির্ণায়কের ভ্যালুটা নির্ণয় করার পরই আমরা বুঝতে পারবো যে সি বিন্দু কোন পাশে অবস্থিত। তাহলে দেখো শুরুতে -3কে রাখলাম, রাখার পরে -1, এরপর হচ্ছে +1, প্রথমে -1, তারপর হচ্ছে +1, -1, +1, এটা তো 0 হয়ে যাবে। এরপরে -1 নিলাম, নির্ণায়কটা নর্মাল নির্ণয় করে দাও, -1 + 2, ওকে, তারপর হচ্ছে +1, 1 মাইনাস মানে +2। আচ্ছা, কোথাও কি ভুল হলো একবার চেক দেই। যখন 3 নিছি তখন -1 আর 1 গুণ করলে 1, -1, আর এটা হচ্ছে +1, ঠিক আছে। এবার যদি এই 1টাকে নিই, তাহলে চিহ্নটা চেঞ্জ হবে মাইনাস, ওকে, তারপরে 1 একে 1, এরপর হচ্ছে এই -2টা +2 হয়ে যাবে। আর যখন এই 1 নেব, তখন 1 একে -1, দেখছো ভুল করছি এখানে। আচ্ছা, এখানে হবে মাইনাস, এই 1 এর ক্ষেত্রে কি হবে, এই দুটা গুণ হবে, এটা আর এটা, তাহলে -1, আর এই মাইনাস মাইনাসে প্লাস, তার পরবর্তীতে আবার মাইনাস, এখানে হবে মাইনাস। তো এখানে কিন্তু অবশ্যই পরম মান নেওয়া যাবে না, এই যে পরের লাইনে কিন্তু আমি আর মডুলাস নেই, মডুলাস নেওয়া যাবে না, কারণ আমরা এরিয়া নির্ণয় করতেছি না, আমরা শুধু ডিটারমিনেন্টটা নির্ণয় করতেছি, নির্ণায়ক। তাহলে প্রথমে এই টার্মটা 0 আসবে, এরপরে মাইনাস এটা আসবে 3, আর তারপরের টার্মটা আসবে হলো -3। তাহলে টোটাল কত আসতেছে দেখো, -6। এখন দেখো এ বি সি দ্বারা গঠিত যে নির্ণয় করলাম সেটা কি আসলো, নেগেটিভ। নেগেটিভ মানে কি, নেগেটিভ কখন আসে, যখন আমরা বিন্দুগুলোকে ক্লকওয়াইজ নিই, ক্লকওয়াইজ বিন্দুগুলোকে যদি নিই তখন নেগেটিভ আসে। তো শুরুতে কোন বিন্দু নিছি আমরা এখানে, দেখো শুরুতে এ বিন্দু, তারপর বি বিন্দু, তারপর হচ্ছে সি বিন্দু, এটা কি আমরা কোন ক্লকওয়াইজ নিছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো এ বিন্দু, বি বিন্দু, তারপর কি গেছে, তারপর গেছে সি বিন্দু, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এটা আমার ধারণা ছিল যে সি বিন্দুটা উপরে থাকবে, কিন্তু নির্ণয় করার পর কি দেখলাম যে না, এ বি সি এই বিন্দু তিনটা নেগেটিভ আসে, তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ করে, এই যে নিচের দিকে এখানে কোথাও থাকবে, বা এই নিচের যে কোনো অংশে তোমার হলো এই সি বিন্দুটা থাকবে। তার ডি বিন্দু মিশালাম, এখানে দিলাম হচ্ছে সি বিন্দু, ধরো এই পয়েন্টটাই থাকবে সি বিন্দু, -2, -1, কারণ কি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দেখো এবার যদি দেখো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সরি ক্লকওয়াইজ ঘুরছে, যে কারণে এটা হচ্ছে নেগেটিভ আসছে। আচ্ছা, সি বিন্দুটা বের করছি, এখন কথা হলো ডি বিন্দু কোন পাশে অবস্থিত, ডি বিন্দু এই পাশে অবস্থিত নাকি এই পাশে অবস্থিত। তাহলে একইভাবে ডি বিন্দুর জন্য প্রথমে এই বসাবো, বি বসাবো, এ আর বি ফিক্সড, এই জায়গাতে এ থাকবে, এখানে বি থাকবে। এরপরে ডি বিন্দু স্থানাঙ্ক এখানে বসাবো, দেখবো আমরা পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, তারপর সিদ্ধান্ত নিব যে এটা কোন পাশে অবস্থিত। তাহলে শুরু করা যাক। এরপরে হচ্ছে এ বি, এ কমা বি কমা ডি বিন্দুর জন্য
তাহলে ঠিক আগের মতোই ডিটারমিনেন্ট নির্ণয় করব। স্থানাঙ্কগুলো কত, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, তারপর হচ্ছে 1, এরপরে বি বিন্দু স্থানাঙ্ক 1, -1, 1 -1, আর ডি বিন্দু স্থানাঙ্ক 5, -4, 5 -4, আর এই পাশ দিয়ে কি হবে, এই পাশ দিয়ে হচ্ছে 1। ওকে, তিনটা জায়গাতে 1 দিলাম। এখন ডিটারমিনেন্টটা নির্ণয় করি। তাহলে শুরুতে -3 নিলাম, -1 + 4, এরপরে -1 যদি নেই তাহলে কি আসবে 1 - 5, এরপরে +1 যদি নেই তাহলে আসবে হলো -4 + 5। ক্যালকুলেট করি পুরোটা। আচ্ছা, -3 আর হচ্ছে +3 গুণ করলে কত হয়, -9, এরপরে -4 আর -1 তাহলে +4, এরপরে হলো +1, তাহলে টোটাল আসবে হচ্ছে -5। তো এটাও কিন্তু নেগেটিভ, এই মানটাও কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসলো। তাহলে বলো এখন হচ্ছে এই নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে এই এ বি ডি বিন্দু কিভাবে ঘুরছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, এটাও কিন্তু ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজ ঘুরলেই তো নেগেটিভ হয়। এইভাবে যদি ঘুরে তাহলেই নেগেটিভ হয়। তাহলে দেখি এভাবে যদি ঘুরে তাহলে ডি বিন্দুর অবস্থান কোথায় হয়। দেখো, প্রথমে এ বিন্দু, তারপরে বি বিন্দু। তো এ বির পর ডি যদি উপরে থাকে তখন কি এ থেকে বি থেকে যদি ডিতে যায় তখন দেখতে পাচ্ছি আমরা যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আর যদি এ বি ডি বিন্দুটা যদি নিচে কোথাও থাকে তাহলে এ বি ডি, তখন কিন্তু এটা ক্লকওয়াইজ হচ্ছে। তার মানে ডি বিন্দুটা নিচের দিকে, কারণ এটা নেগেটিভ মান আছে। তার ডি বিন্দুটাও এই যে এ বি রেখার নিচের দিকে থাকবে। ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, -4, 5, -4। তো এই জিনিসটাই দেখাতে বলছে যে এই এ বি সরলরেখার, এ বি বিন্দু দ্বারা যুক্ত সরলরেখার একই পাশে ডি বিন্দু এবং সি বিন্দু অবস্থিত। দুইটা কিন্তু একই পাশে অবস্থিত, কারণ দুইটা দিয়ে গঠিত নির্ণায়কের ভ্যালু, নির্ণায়কের যে চিহ্নটা এটা সেম আসে, দুইটাই নেগেটিভ। আবার যদি দুইটাই পজিটিভ আসতো তখন উপরে থাকতো দুই বিন্দু, তখনও একই পাশে থাকতো। কিন্তু যদি একটা পজিটিভ আসতো একটা নেগেটিভ আসতো তখন কি হতো, একটা উপরে থাকতো আর একটা নিচে থাকতো। তার মানে সি এবং ডি, সি ডি না, হ্যাঁ সি এবং ডি বিন্দু, সি ডি বিন্দুদ্বয় সরলরেখাটির, এ বি সরলরেখার, এ বি রেখার একই পার্শ্বে অবস্থিত, একই পাশে অবস্থিত। বাকি আরেকটা কোশ্চেন যে এবি রেখার কোন পাশে মূলবিন্দু অবস্থিত, এবি রেখার কোন পাশে মূলবিন্দু অবস্থিত, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন মূলবিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমরা জানি, কোন পাশে অবস্থিত এটা আমরা জানি না। তবে ও কোন পাশে বলতে হয় এই যে ডি বিন্দু এবং সি বিন্দু যে পাশে আছে এই পাশে অবস্থিত হবে, না হলে উপরের পাশে বিপরীত পাশে অবস্থিত হবে। তো ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা মানে মূলবিন্দু ও এর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি, কোন পাশে অবস্থিত এটা আমরা জানি না। তো ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। দেখুন 0,0 দিয়ে আরেকটা নির্ণায়ক গঠন করি, দেখি কত আসে। অর্থাৎ চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে শুধু এখানে, এই যে এই জায়গাটায় আমরা মূল বিন্দু স্থানাঙ্ক বসাবো, দিয়ে দেখবো যে এটা পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। তাহলে প্রথমে -3,1 বসাই, তৃতীয় ক্ষেত্রে ডিটারমিনেন্টের মান। এবার কি এ বি এবং ও বিন্দুর জন্য ডিটারমিনেন্ট যদি গঠন করি তাহলে প্রথমে আসে হলো -3,1, -3, 1, এখানে থাকবে -1, এখানে +1, আর এখানে থাকবে 1, 1, 0, 0, 1। আচ্ছা, এখানে অবশ্যই কিন্তু এই সিরিয়ালটাকে মেনটেন করতে হবে, প্রথমে এ বিন্দু, তারপরে হচ্ছে বি বিন্দু, তারপরে লাস্টে নিচের দিকে দেব। এখন নির্ণায়কটাকে নির্ণয় করি, দেখি কত আসে। তাহলে যখন -3 নিব তখন আসবে ভ্যালু হলো -1, এরপরে -1 ইন্টু যদি নেই তাহলে এখানে 1, ওকে 1, এরপর হচ্ছে +1 যখন নিব তখন তো 0, এটার সাথে গুণ থাকবে কি 0, তাহলে -3 আর এই -1 তাহলে +3। আচ্ছা, প্লাসটা দিতে হয় না সামনে, 3 এখানে হবে -1, এখানে থাকবে কত 2, এই যে 2,
এটা কি একটা পজিটিভ, তো 2 আছে পজিটিভ, তার মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয় এবং এটা সরলরেখা, তো ও বিন্দুটা কোথায় থাকলে পজিটিভ হবে? ও বিন্দুটা থাকতে হবে দেখো উপরের পাশে। এখানে যদি ও বিন্দু থাকে তখনই প্রথমে আমরা কি বিন্দু নিছি এ, এই যেখানে নিছি এ বিন্দুর স্থানাঙ্ক, ওকে এ বিন্দু, তারপর কি নিছি বি বিন্দুর স্থানাঙ্ক, এই যেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, তারপর কি নিছি, তারপর হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক, এবং এই তিনটাকে যদি যোগ করে দিই তখন কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এবং সেই কারণেই কিন্তু এই ও বিন্দুর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তার মানে এবি রেখার যে পাশে সি বিন্দু এবং যে পাশে ডি বিন্দু আছে তার ঠিক বিপরীত পাশে অবস্থান করছে হচ্ছে ও বিন্দু। তাহলে ও বিন্দুর অবস্থান কোথায় হবে? ও বিন্দুর অবস্থান হবে এবি রেখার বিপরীত পাশে, এবি রেখার যে পাশে, আচ্ছা পুরোটা না লিখলেও হয়, এবি রেখার যে পাশে সি এবং ডি আছে, ডি বিন্দু আছে, বিন্দু লিখবা আছে, তার বিপরীত পাশে। এটাই আনসার।